ইভেন আমি আপনাদেরকে নিজ দায়িত্বে বলছি, আল জাজিরাও ইসলামের পক্ষের কোনো গণমাধ্যম নয়। কারণ আল জাজিরাও সোর্স ব্যবহার করে এই ধরনের আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো, যেগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে ইহুদিদের টাকায়। একমাত্র সত্য সংবাদ কোরআন। আর এখন মানুষ মিডিয়ার সংবাদকে কোরআনের চেয়ে বেশি সত্য মনে করে। হ্যাঁ, অমুক মিডিয়ায় পাইছি, মেইনস্ট্রিম মিডিয়ায় পাইছি, লিঙ্ক দেন। একটা সত্য কথা বললে বলে লিঙ্ক দেন। আমি নিজে যেটা শুনেছি সেটা হচ্ছে সময় টেলিভিশন জামাতের কাছে হেল্প চেয়েছিল। জামাত নিরাপত্তা দিতে আগ্রহী হয়নি, নিরপেক্ষভাবে নিউজ প্রচারের পরামর্শ দিয়েছে। মিডিয়াগুলো গিয়ে বিএনপির কাছে নিরাপত্তা চেয়েছিল, বিএনপি তা হাতছাড়া করেনি। চ্যানেল 24 নিউজটা দেখেছি, সেখানে বলা হয়েছে জামাত বিএনপির সংঘর্ষ। আপনি হামলা করছেন, আপনি আক্রমণ করছেন, আপনি মারছেন, অন্যরা প্রতিহত করছে, বাঁচার জন্য চেষ্টা করছে, এটার নাম হচ্ছে সংঘর্ষ। বরং জামাত কেন আমেরিকার নাম বলেনি এইটা নিয়ে জামাতের সমালোচনা, অর্থাৎ যে কোনো ভাবে মিডিয়া জামাতের সমালোচনা করতেই বেশি আগ্রহী, অতি উৎসাহী। বেশ কিছুদিন থেকে কিছু লেখা, কিছু বয়ান আমাদের সামনে এসেছে যেগুলো একটু বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথমত হচ্ছে জামাতের মিডিয়া দরকার। এই বিষয়ে আমি একটা লেখা পড়ছি, লেখাটা আমার কাছে পছন্দ হয়েছে তাই পড়ছি। কিছু মেইন স্ট্রিম মিডিয়া জামাতের কাছে নিরাপত্তা চেয়েছিল। কি ধরনের নিরাপত্তা চেয়েছিল? সম্ভবত আর্থিক নিরাপত্তা। আমি নিজে যেটা শুনেছি সেটা হচ্ছে সময় টেলিভিশন জামাতের কাছে হেল্প চেয়েছিল। কি ধরনের হেল্প সেটি এখানে ভেঙে না বলি। আচ্ছা, তারপরে লিখেছে জামাত নিরাপত্তা দিতে আগ্রহী হয়নি, নিরপেক্ষভাবে নিউজ প্রচারের পরামর্শ দিয়েছে। খুবই ভালো কথা। তারা নিজেদের নিয়ন্ত্রণে কোনো মিডিয়া রাখতে চায়নি, সংবাদ মাধ্যমই হোক সেটি চেয়েছে। মিডিয়াগুলো গিয়ে বিএনপির কাছে নিরাপত্তা চেয়েছিল, বিএনপি তা হাতছাড়া করেনি। লেখাটা বিএনপির পক্ষে পজিটিভলি লেখা হয়েছে। এই বাক্যটা, অর্থাৎ এটা একটা সুযোগ ছিল, তারা হাতছাড়া করেনি, অর্থাৎ তারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করার কাজটি হাতে নিয়েছে। যদিও এটি নেগেটিভ, কিন্তু এখানে মনে হচ্ছে এটি পজিটিভ। এখন ভালোই সার্ভিস পাচ্ছে। আমরা দেখলাম এবারের যে জয়, এটা পুরোটাই মিডিয়ার কারসাজি, মিডিয়া কুয়ের মাধ্যমে হয়েছে। যখন আমরা দেখলাম রাত 9টা পর্যন্ত কেন্দ্র থেকে ফলাফল আসছিল যে জামাতের ভোটই দেখা যাচ্ছিল, প্রায় বেশিরভাগ কেন্দ্রে জামাত জয়ী হচ্ছে। এর মধ্যে ফলাফল বন্ধ করে দিয়ে মিডিয়া প্রচার করতে শুরু করলো ভিন্ন খবর। এবং মিডিয়ায় আমরা দেখলাম, আমরা যখন খবর প্রচার করছি বা দেখছি, একই সঙ্গে মিডিয়া দেখছি সম্পূর্ণ ভিন্ন খবর, শুধু বিএনপির জয় আর জয়। যাই হোক, তো সেই সার্ভিসটা তারা ওই নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা অর্থাৎ বড় অঙ্কের ঘুষের বিনিময়ে পাচ্ছে। আচ্ছা, এরপর তিনি লিখেছেন তিনি কয়েকটা সংবাদের বিবরণ দিয়েছেন যেগুলো মিডিয়া জামাতের পক্ষে না থাকায় জামাতের ব্যাকফায়ার করেছে। জামাতের মোটিভ, জামাতের ইমেজ, মানুষের কাছে ভাবমূর্তিটা বা ভাবমর্যাদা নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। গতকাল বগুড়ায় জামাতের একজন আলেমকে চাঁদা দিতে অস্বীকার করায় হত্যা করা হয়েছিল। মিডিয়া এই বিষয়কে প্রচার করেনি। সুষ্ঠু বিচারটাই বা হবে কিভাবে? একজন ইমামকে, আলেমকে হত্যা করা হয়েছে, তো সে সংবাদটা সত্যি আমরা কোনো মিডিয়া ভালোভাবে ফলো হতে দেখিনি। 2 নম্বর ঘটনা হচ্ছে চুয়াডাঙ্গায় জামাতের নেতাকে শহীদ করা হয়েছে। একই সাথে একাধিক নেতাকর্মী হাসপাতালে ভর্তি। মিডিয়াতে এই কনসার্নিং বিষয়টাকে কয়জনে দেখেছেন? মিডিয়া এগুলো প্রচার করেনি, কারণ হামলাটা বিএনপি করেছে। চ্যানেল 24 নিউজটা দেখেছি, সেখানে বলা হয়েছে জামাত বিএনপির সংঘর্ষ। আপনি হামলা করছেন, আপনি আক্রমণ করছেন, আপনি মারছেন, অন্যরা প্রতিহত করছে, বাঁচার জন্য চেষ্টা করছে, এটার নাম হচ্ছে সংঘর্ষ। এটার হওয়ার কথা ছিল জামাত কর্মীদের ওপর বিএনপির হামলা, কিংবা জামাতের অমুক নেতার ওপর বিএনপির হামলা। নো, সেটা দেখানো হয়নি, কারণ বিএনপি এখন সরকারি দল। ঠিক আওয়ামী লীগের সময় একইভাবে নিয়োগ করা হতো, জামাত বা জামাত আওয়ামী লীগ কিংবা বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ। অথচ পুরো রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আমরা দেখেছি বরাবরই আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন জামাত ও বিএনপির হামলা করত। এখন সেই অ্যাডভান্টেজগুলো, মিডিয়ার এই অ্যাডভান্টেজগুলো এখন বিএনপি নিচ্ছে, আর কুফলগুলো ভোগ করছে জামাত। ওই নিউজের আমি কোথাও দেখিনি যে জামাতের অমুক হামলা করেছে অমুকের উপর এই কারণে। শুধু নিউজটা শুরুই হয়েছে সংঘর্ষের পরে কি ঘটেছে সেটা নিয়ে। কেন সংঘর্ষ হলো, কে কাকে আগে মারলো, কে হামলা করলো, এইটার কোন সংবাদ আমি সেই সংবাদে দেখিনি। অর্থাৎ মিডিয়া একেবারে একদেশদর্শী, এক পক্ষে চলে যাচ্ছে এবং সত্যকে ধামাচাপা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। 3 নম্বরের খবরটা হচ্ছে কুষ্টিয়ার জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনকে কোনো মিস্টেক ছাড়াই বদলি করা হয়েছে, কারণ তিনি কুষ্টিয়াকে চাঁদাবাজ মুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু মিডিয়াতে এই বিষয়টাকে ন্যূনতম পাবলিসিটি করা হয়নি। খুবই সত্য কথা। কুষ্টিয়াতে আমরা একজন ডিসি কে দেখলাম যিনি
কুষ্টিয়া 3 আসনের এমপি আমির হামজার পাশে বসে অনেক হেদায়েতমূলক কথা বলেছেন, ইতিবাচক কথা বলেছেন, ইসলামিক কথা বলেছেন এবং তার পোশাক আশাক, তার সুন্দর দাড়ি, ইভেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের তুলনাও দিয়েছেন, যিনি খেজুর পাতায় পাটিতে বসে শাসন করেছেন। তিনি চেয়েছিলেন রাষ্ট্রীয় অর্থ যেন অপচয় না হয়, সেটা যেন জনগণের কল্যাণে লাগে, জনগণের ট্যাক্সের টাকা যেন জনগণের কাজে লাগে। তাই তিনি বলেছিলেন, এত দামি দামি চেয়ার আপনারা এই যে এখানে ব্যবহার করছেন, এটা না করলেও পারতেন, আমি হেলে পড়ে যাচ্ছি। অর্থাৎ আরেকটু নরমাল চেয়ার হলে যদি তাতে সরকারের বা দেশের অর্থনীতির অর্থ বাঁচত, টাকা বাঁচত, অর্থ অপচয় রোধ হতো, তিনি সেটার কথা বলেছেন। কাউকে হিট করে নেই, আঘাত করেনি, বরং তার অনেক ইতিবাচক কাজ আমরা দেখেছি। সেটি হচ্ছে যে এই এমপির সঙ্গে মিলেমিশে কুষ্টিয়ার দুর্নীতি প্রতিরোধে তিনি সব ধরনের ব্যবস্থা করেছেন। আমির হামজাকে 50 কোটি 100 কোটি টাকার অফার করেছে দুর্নীতিবাজরা, বা কুষ্টিয়ার মেডিকেল কলেজকে অকার্যকর রাখতে, বিলম্ব করতে, তিনি মানেননি এবং এই ডিসি তিনিও সেটা গ্রহণ করেননি। এই ঘুষ তিনি বা উৎকোচ তিনি, এই মোটা অঙ্কের উৎকোচ তিনি গ্রহণ করেননি, বরং তাকে আমরা দেখলাম আরো একটি ঘটনায় যে বাচ্চারা তার গাড়িটা হাত দিয়ে দেখছিল, অর্থাৎ এত দামি একটা গাড়ি দেখে তারা মুগ্ধ হয়ে গাড়িটাকে ধরে ধরে দেখছিল। তিনি সে বাচ্চাদের বললেন, এই গাড়ি তোমাদের ট্যাক্সের টাকায় কেনা, এই গাড়িতে চড়ার অধিকার তোমাদেরও আছে, চড়ো, তোমরাও চড়ো একদিন। অর্থাৎ ডিসি হিসাবে তিনি যে গাড়িটা প্রাপ্য ছিলেন বা পেয়েছিলেন, তাতে একদিন এই বাচ্চাদের খুশির জন্য তিনি কাজটি করেছিলেন। এমন একজন মানুষকে এ পর্যন্ত তার সার্ভিস জীবনে 26 বার বদলি করা হয়েছে। এমনকি তিনি যে কুষ্টিয়াতে এসেছেন বদলি হয়ে, তখনও তিনি তার ব্যাগ বোসকা নাকি ভালো মতো এখনো খোলেননি, কারণ তিনি জানেন যে এটা খোলার আগেই হয়তো তাকে আবার বদলির অর্ডার দেওয়া হবে। তার মতো নীতিবান ডিসিকে আসলে কোথাও রাখা সম্ভব নয়, কারণ মানুষ এতটাই বেশি পলিটিসাইজ এবং দুর্নীতি পরায়ণ হয়ে গেছে যে তারা, কোনো প্রশাসক যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাহলে সেটি তারা মানতে পারে না। তো সেই ডিসিকে বদলি করা হয়েছে। আচ্ছা, এরপর আসেন 4 নম্বরের খবরটাতে। সেখানে বলা হচ্ছে ইরানের ইস্যুতে জামাতে ইসলামী নিন্দা করলো, রাজধানীতে বিক্ষোভ মিছিল করলো, শিবির বিবৃতি দিল, কিন্তু মিডিয়া ফ্রেমিং করলো জামাত আমেরিকার নাম না নিয়ে নিন্দা জানিয়েছে, মিছিল করেছে। একই দিকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইরানের বিরুদ্ধেই বিবৃতি দেওয়া হয়েছে, আমেরিকার নাম তো দূরের কথা, উল্টো ইরানের অমানবিক হামলা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। কিন্তু মিডিয়া এখানে কাঠের চশমা পরে আছে। দুটো ঘটনাই সত্য। আমরা দেখেছি ইরানের বিরুদ্ধে ইরানের পক্ষে জামাত একটা অবস্থান নিয়েছে, এবং যেহেতু এটি একটি ইসলামী রাষ্ট্র বলেই সবাই মনে করে, তাই বরাবরই জামাতের অবস্থান ইরানের পক্ষে ছিল। কিন্তু তারা যেহেতু একটি পরাশক্তি আমেরিকা এবং তারা প্রধান বিরোধী দল সংসদের, যে কারণে আমেরিকার বিরুদ্ধে তারা সরাসরি কোনো কথা বলতে পারে না, বা এর সঙ্গে যেহেতু সরাসরি আমেরিকা জড়িত নয়, তাই জামাতের উচিত নয় আমেরিকার নামটি নেওয়া। বরং তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, সেটি হচ্ছে যে তাদের পণ্য বয়কট করবে, তাদের বিরুদ্ধে একটা বড় ধরনের হুমকি দিয়েছে। অর্থাৎ তারা আহ্বান জানাবে, বাংলাদেশের মুসলমানরা যদি ইসরায়েলি পণ্য বয়কট করে তাহলে ইসরায়েলের ব্যবসায়িকভাবে ক্ষতি হবে। তো এইটাকে মিডিয়া ফ্রেমিং করেছে। অর্থাৎ এই যে এত বড় মিছিল করেছে, বিএনপি কিছুই করে নাই, সেটি নিয়ে সমালোচনা নয়, বরং জামাত কেন আমেরিকার নাম বলেনি এইটা নিয়ে জামাতের সমালোচনা। অর্থাৎ যে কোনো ভাবে মিডিয়া জামাতের সমালোচনা করতেই বেশি আগ্রহী, অতি উৎসাহী। আচ্ছা, এরপর 6 নম্বরে আছে জামাত সবই করলো, শুধু নামটা নেয়নি কেন তা নিয়ে মিডিয়ার ঘুম আসতেছে না, বিভিন্ন উল্টাপাল্টা ফ্রেমিং করে ন্যারেটিভ এস্টাবলিশ করতেছে, মানুষের ভেতর নেগেটিভ ইফেক্ট তৈরি করতেছে। ঠিক আছে, স্পষ্ট ইরান বিরোধী তো আমেরিকাকে দায় মুক্তি দেওয়ার বিষয়টাকে আড়ালে রেখেছে। আচ্ছা, এরপর আসেন 7 নম্বরে, বিক্ষোভ মিছিলে এটিএম আজহারুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন ইরানে হামলা বন্ধ না হলে জামাত ইসলাম বৃহত্তর কর্মসূচির দিকে যাবে। এইটাকে নিয়ে আবার দেখলাম বেশ ট্রল হয়েছে। অর্থাৎ মিডিয়া এইটুকু দিয়েছে যে বৃহত্তর কর্মসূচি, ভাবটা এরকম যে ইসরায়েলের বিরুদ্ধে জামাত যুদ্ধ ঘোষণা করবে বা কোনো কর্মসূচি দেবে, এরকম একটা ব্যাপার এখানে মনে হয়েছে। কিন্তু আসলে এটা ফটোকার্ড ব্যবহার করে সেটি মনে করানো হয়েছে। আসলে তারা জামাত মিন করেছে যে তারা পণ্য বয়কট করবে, এবং পরবর্তীতে তারা সেটাই বলেছে পণ্য বয়কট করার মতো একটি কর্মসূচি, বৃহৎ কর্মসূচির ডাক তারা দেবে। তো এইটাকে দেখেন মিডিয়া ফ্রেমিং করেছে এমন ভাবে যেন জামাতের এই ঘোষণা বা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই ঘোষণা ট্রলের শিকার হয়, জামাতের এই নায়েবে আমিরকে অপদস্থ করা সম্ভব হয়। তারপর তিনি লিখেছেন, দিস ইজ মিডিয়া ইম্পেরিয়ালিজম। জামাত যতদিন মিডিয়া ইম্পেরিয়ালিজমের ভেতর থেকে বের হয়ে আসতে পারবে না, ততদিন জামাতকে ব্লান্ডারের শিকার হয়ে আসতে হবে, জামাতও জনগণের সমর্থন হারাতে থাকবে। সো জামাত মিডিয়ার দিকে কনসেন্ট্রেশন দেওয়া উচিত, ওয়েলফেয়ার পলিটিক্স পরে করা যাবে।
সর্বশেষ লাইনটা থেকে আমার কথাটা শুরু করি। এই যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে, এই যে মানুষের একটা বয়ান তৈরি, পুরো বয়ানটার ভেতরে এসে যখন ওয়েলফেয়ার পলিটিক্সকে পরে করতে হবে, তখন পুরো বয়ানটাই উল্টে পাল্টে যাচ্ছে। কেন যাচ্ছে? আসলে কোনটা আগে করা জরুরি, সেই প্রায়োরিটিটা নির্ধারণ করছে কে? আমি, আপনি, কোনো ব্যক্তি, কিংবা জামাতের কোনো ব্যক্তি? না, জামাত নানান ধরনের গবেষণার মাধ্যমে তাদের কাজের প্রায়োরিটি ঠিক করে। জামাত যদি জনমতের উপর ভিত্তি করে সকল কর্মসূচি গ্রহণ করত, বিশেষ করে ওয়েলফেয়ার পলিটিক্স, তাহলে সেটি হয়ে যেত পপুলিজমের রাজনীতি, যেটি বাংলাদেশের অধিকাংশ মানুষই পছন্দ করবেন না। অর্থাৎ মানুষের জনসমর্থন পাওয়ার জন্য জনকল্যাণের চেয়েও জনসমর্থনমূলক কাজগুলো তারা বেশি করত। জামাত জনসমর্থন এবার নির্বাচনে যেভাবে পেয়েছে, সেটি তাদের মিডিয়া ছাড়াই পেয়েছে। এই যে মিডিয়া করতে হবে, মিডিয়া করতে হবে, আমরা মিডিয়ায় চাকরি করেছি। আমার মনে আছে যে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর 5ই আগস্টের পর আমি জামাতের কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, সাংবাদিক নেতার সঙ্গে কথা বলেছি যে আপনাদের আমির কি করছে, কেন দিগন্ত টেলিভিশন খুলে দিচ্ছে না, এটা কেন চালু করছে না, এর উদ্যোগ কেন নিচ্ছে না? তারা তো হাজার হাজার শত শত কোটি টাকা খরচ করে করতেছে বিভিন্ন বড় ধরনের প্রোগ্রাম করতেছে, তাহলে মিডিয়াটাকে কেন চালু করছে না? অর্থনৈতিক কোনো ব্যাপার তো এখানে নেই। এরপরও আমরা নিজেরা বহু ধরনের খোঁজ খবর নিয়ে দেখেছি যে কেন দিগন্ত টেলিভিশন এখনো চালু হচ্ছে না। অনেক ধরনের কারণ এসছে, যে কারণগুলোর কোনোটাই আমার কাছে ভ্যালিড মনে হয়নি। সর্বশেষ যে কারণটা পেয়েছিলাম সেটি হচ্ছে যে এটির দায়িত্ব নিবে এরকম অর্থনৈতিক স্বাবলম্বী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের আস্থার আছে এরকম নেই, অন্যরা নিতে চায়, যাদের হাতে চলে গেলে দিগন্ত টেলিভিশন আসলে জামা বা ন্যায়ের পক্ষে বা এরকম ভূমিকা পালন করতে পারবে না, বরং বিরোধী পক্ষে চলে যাবে, ফ্যাসিবাদের পক্ষেও চলে যেতে পারে, যে কারণে তারা এই ঝুঁকিটা নিচ্ছে না। আর এটি যেহেতু দলীয় অর্থনীতিতে হবে না, শিল্পপতি গ্রুপের অধীনে হবে, এই ধরনের শিল্পপতি গ্রুপ এই মুহূর্তে এত বড় ঝুঁকি নিতে পারছে না। আমরা জানি যে দিগন্ত টেলিভিশন কিন্তু একটি বড় প্রজেক্ট, অনেকেই মনে করে 50 কোটি 100 কোটি টাকার প্রজেক্ট, সেটি আসলে দিগন্ত টেলিভিশন নয়। এটা প্রাথমিকভাবে 600 বা 400 কোটি টাকার প্রজেক্ট ছিল, প্রচুর মানুষের এখানে ইনভেস্টমেন্ট ছিল। সেই ইনভেস্টমেন্টের কি হবে সেগুলোর জবাব দিতে হবে। চাইলেই দিগন্ত টেলিভিশন আজকে কেউ কিনে নিতে পারবে এমনটি নয়, সেটি আইনগতভাবেও সেটি সম্ভব নয়। যাই হোক, এই ধরনের কিছু বাধা বিপত্তি আছে। এখন জামাতের ঊর্ধ্বতন, এটা যখন বলা হলো, আমাকে বললো যে আপনি ফেসবুকে একটু লেখালেখি করেন, আপনার লেখা তো প্রভাব বিস্তার করে, আপনি লেখেন। আমি তখন আমিরকে উল্লেখ করে লিখেছিলাম যে আমরা জানতে চাই কবে আপনি মিডিয়া করবেন। আপনি এখন দেখছেন মিডিয়া আপনার পক্ষে, আপনাদের পক্ষে, কিন্তু নির্বাচনের সময় আপনি টের পাবেন মিডিয়া আপনাদের পক্ষে না বিপক্ষে। প্রায় 1.5 বছর আগের সেই কথাটি 1.5 বছর পরে ফলেছে। আমরা দেখলাম নির্বাচনে এই মিডিয়া ব্যাকফায়ার করেছে এবং জামাতের বিরুদ্ধে পুরো খেলাটাই খেলছে। এখন পুরো 5 বছরই হয়তো জামাতকে আবার ফেভার করবে, কিছুদিন পর দেখবেন যে বিরোধী দলকে এই মিডিয়া ফেভার করবে। তো এই যে মিডিয়ার কালচার করে আবার নির্বাচনের সময় দেখবেন যে ঠিক যারা তাদেরকে অর্থবিত্ত দিয়ে টাকা দিবে তাদের পক্ষে চলে যাবে। তখন এই যে এত বছর ধরে, বছরের পর বছর বা সময়টা ধরে মিডিয়া, যেমন ধরেন যমুনা, যুগান্তর, এগুলো কিন্তু জনপ্রিয় হয়েছে এই 5ই আগস্টের ঘটনা দিয়ে, মানে জনগণের পক্ষে থেকে। তো এই ঘটনার পর এখন তারা যখন একটা মিথ্যা খবরও দিয়েছে, মানুষ কিন্তু সেটা বিশ্বাস করেছে। বা মেলাফাইট সংবাদ, মিথ্যা আমি বলবো না, মিডিয়া সাধারণত মিথ্যা সংবাদ দেয় না, মেলাফাইট অর্থাৎ তাদের শিরোনামের মধ্য দিয়ে তারা এমন ট্রিটমেন্ট দেয় যেটাকে আপনি মিথ্যাও বলতে পারবেন না, সত্য হলেও সেটা আসলে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ পজিটিভকে নেগেটিভ করে দেখানোর যে মিডিয়ার যে কালচার আছে, বা কি বলবো এটাকে, মিডিয়ার রাজনীতি আছে, অপভাষা আছে, সেটি তারা করে। যেমন ধরেন আমরা প্রথম আলোর কিছু ভাষা দেখি এরকম, যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো এবং তার প্রতিক্রিয়া, জামাতের একজন বড় নেতা ছিলেন, যাকে জামাত শহীদ কাদের মোল্লা লিখেও বিপদে পড়েছে, এরকম একজন বড় নেতাকে যখন ফাঁসিতে দেওয়া ঝোলানো হলো, তখন তাকে নিয়ে ইয়ে থেকে, আপনার পাকিস্তান থেকে, পাকিস্তানের বিরোধী দল থেকে সংসদে, তখন ইমরান খান ছিলেন বিরোধী দলে, তিনি সেখানে কিছু কথা বলেছিলেন কাদের মোল্লাকে নিয়ে, একটা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তো সেই প্রতিক্রিয়ার খবরটা প্রথম আলোতে ছেপেছে যে জামাত নেতা কাদের মোল্লার জন্য পাকিস্তানের দরদ। কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসি হলো, ফাঁসির রায় হলো বাংলাদেশে, তখন সেই ঘটনায় যখন ভারত প্রতিক্রিয়া করলো, তখন এই প্রথম আলো শিরোনাম করেছে রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত, রায়ের প্রতিক্রিয়া দিয়েছে ভারত। অর্থাৎ ভারত যখন শেখ হাসিনাটা দিল সেটা প্রতিক্রিয়া, আর পাকিস্তান যখন প্রতিক্রিয়া দিয়েছে সেটা প্রতিক্রিয়া না, সেটি হচ্ছে দরদ। অর্থাৎ
এখানেই মানে একটা সূক্ষ্ম ইঙ্গিত থাকে যে আসলে এরা পাকিস্তানি ছিল, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনই করেছিল, যে কারণে এখন পাকিস্তান তাদের প্রতি দরদ দেখাচ্ছে। যাই হোক, এই যে মিডিয়ার সত্যকে ডাইভার্ট করার কৌশল, এই কৌশলটাই হচ্ছে আসলে মিডিয়ার গেম। আপনাদেরকে কিছু খবর বলে রাখি। অনেকেই বলবেন যে আমি কি মিডিয়া প্রতিষ্ঠার বিপক্ষে না পক্ষে? অবশ্যই আমি জামাত বলি বা ডানপন্থীদের বলি মিডিয়া প্রতিষ্ঠার পক্ষে। কবে থেকে পক্ষে? একটি অনুষ্ঠান হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে, নাম ছিল মেধাবী মুখ। সেখানে মানে পুরো অনুষ্ঠানটাই পরিচালনা করেছিলেন বা স্পিকারই ছিলেন হচ্ছে প্রফেসর শমশের আলী। তো আপনারা অনেকেই তাকে চিনেন, তার অনেক বই পুস্তক আছে, তিনি একজন বিজ্ঞানী, অনেক বড় গবেষক এবং ইসলামী চিন্তক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তিনি সেখানে বলেছিলেন যে বেগম জিয়া তাকে ইসলামী শিক্ষা নিয়ে বা এই এই বিষয় নিয়ে তাকে কিছু কাজ করতে দিয়েছিলেন। তো এর ধারাবাহিকতা তিনি বলেছিলেন যে পুরো বিশ্বে ইসলামের পক্ষে কোনো মিডিয়া নেই। তিনি জামাতের পক্ষের কথা বলেনি, তিনি বলেছেন ইসলামের পক্ষে মিডিয়া দরকার। তো এই তখন থেকেই সেই অনুষ্ঠানে আরো একজন উপস্থিত ছিলেন যিনি আজকে এমপি, ব্যারিস্টার আরমান। তখন তিনি ছাত্র ছিলেন, খুবই অল্প বয়সী ছিলেন, এবং সেই অনুষ্ঠানে তিনি ইংরেজিতেই প্রফেসর শমশের আলীকে একটা প্রশ্ন করেছিলেন, এবং তখন আমরা বুঝেছিলাম যে তার মনের ভেতর চলছে আসলে মিডিয়া প্রতিষ্ঠা করা উচিত। এবং আমরা দেখলাম তারই বাবা মীর কাসেম আলী দিগন্ত মিডিয়া কর্পোরেশন গঠন করলেন। অর্থাৎ ইসলামের পক্ষে মিডিয়ার প্রয়োজনীয়তা এইভাবে কিন্তু তৈরি হয়েছিল, এবং সেটি একটা সময় তৈরি হয়েও ছিল, এবং সেই মিডিয়া কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো মিডিয়া বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে আসলে একটি টেলিভিশন, একটি পত্রিকা, একটি অনলাইন নিউজ পোর্টাল, এই। কিন্তু ওই অনুষ্ঠানে যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটি আসলে কোনো একটি টেলিভিশন প্রতিষ্ঠান নয়, কোনো একটি পত্রিকা প্রতিষ্ঠান নয়, যেটি আমাদের এখনো মানুষ মনে করে যে এরকম একটি টেলিভিশন বা পত্রিকা প্রতিষ্ঠা করলেই মিডিয়া প্রতিষ্ঠা হয়ে যাবে, গণমাধ্যম প্রতিষ্ঠা হবে। এটি বেসিক্যালি সঠিক নয়। সেখানে প্রফেসর শমশের আলী যেটি বুঝিয়েছেন যে আপনি বাংলা মানে সারা বিশ্বে মুসলমানদের অসংখ্য টেলিভিশন আছে, পত্রিকা আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে সংবাদ সংস্থা নাই, নিউজ এজেন্সি নাই মুসলমানদের হাতে। আপনি সংবাদ করছেন, যেমন আমরা দিগন্ত টেলিভিশনে, আমি ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করেছি, সেখানে আমরা নিউজ ফিড নিতাম হচ্ছে রয়টার্স থেকে। রয়টার্স কাদের? রয়টার্স কি ইসলামের পক্ষের? রয়টার্স থেকে আমরা যে সংবাদগুলো নিচ্ছি, এপি, এফপি, অমুক তমুক, রয় মানে ইরনা টিরনা থেকে যত কিছু আমরা সোর্স ব্যবহার করছি ইন্টারন্যাশনাল, ইভেন আমরা যখন ইরানের সংবাদ সংস্থা ব্যবহার করেছি সেখানেও আমরা মিসগাইড হয়েছি। তো এই যে আমাদেরকে মিসগাইড করছে, প্রত্যেকটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা আমাদেরকে মিসগাইড করেছে। কেন করেছে? কারণ এই সংবাদ সংস্থাগুলো আসলে ইসলামের পক্ষের নয়। ইভেন আমি আপনাদেরকে নিজ দায়িত্বে বলছি, আল জাজিরাও ইসলামের পক্ষের কোনো গণমাধ্যম নয়। কারণ আল জাজিরাও সোর্স ব্যবহার করে এই ধরনের আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো, যেগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে ইহুদিদের টাকায়। তাহলে আপনি মিডিয়া প্রতিষ্ঠা করে করবেন কি? আপনি মিডিয়া যত বেশি প্রচার করবেন, যত বেশি মিডিয়া তৈরি করবেন, ওই ওদের খবরই আপনাকে প্রচার করতে হবে, এবং ওদের কাছ থেকে আপনি টাকা দিয়ে কিনতে হবে। আপনি হবেন তাদের গ্রাহক। অর্থাৎ আপনি, ওরা হচ্ছে মদ উৎপাদন করছে, আপনি তার পরিবেশক হচ্ছেন, ডিলার হচ্ছেন, আপনি জাস্ট ডিলার। আপনি আজকে যে মিডিয়ার কথা বলছেন সে আপনি ডিলার। সারা বিশ্বে সংবাদ সংস্থা কিংবা সংবাদ সোর্স তৈরি করার, নিউজ সোর্স তৈরি করার ক্যাপাসিটি মুসলমানদের আছে কিনা, মুসলমানরা করবে কিনা, সেটি জামাত ইসলাম ভাববে, নাকি সৌদি আরব ভাববে, নাকি অন্য কোনো মুসলিম রাষ্ট্র ভাববে, সেটি হচ্ছে আসল বিবেচনার বিষয়। এখন আমরা বলতে পারি যে জামাত ইসলাম এটা ভাবছে না, ঠিক আছে, সৌদি আরব কি ভাবতে পারতো না? তাদের তো টাকা আছে। হ্যাঁ, এটা আপনাদেরকে বলে রাখি, সৌদি আরব সেটা ভেবেছিল, এবং সেই উদ্দেশ্যে তারা আল জাজিরাকে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আল জাজিরা যেটা করেছে, আল জাজিরার লোকগুলোকে তারা ট্রেনিং দেওয়া হয়েছিল বিবিসির মাধ্যমে। বিবিসি ট্রেনিং দিতে যেটি করেছে, সেই ট্রেনিং এর মাধ্যমে বিবিসি সবচেয়ে বড় সূক্ষ্ম যে কাজটা করেছে, তাদের প্রফেশনালিজম বজায় ধরে মানে প্রফেশনালিজম শেখানোর জন্য তারা সৌদির বিরুদ্ধে নিউজ করা, সৌদি রাজপরিবারের বিরুদ্ধে নিউজ করা, অর্থাৎ নিজের দেশের বিরুদ্ধে নিউজ করাটাকেই সবচেয়ে বড় প্রফেশনালিজমে হিসাবে তাদেরকে শিখিয়েছিল। এবং সর্বপ্রথম আল জাজিরা যখন তাদের ডেমনস্ট্রেশন করে বা ডেমো নিউজগুলো প্রচার করে, তখন সৌদির বিরুদ্ধে তারা নিউজ করে, এবং এবং বিবিসি তাদেরকে এটাই শিখিয়েছে যে নিজের বাপের বিরুদ্ধে কথা বলো, নিউজ করো, নিজের দেশের বিরুদ্ধে নিউজ করো, এটাই প্রফেশনালিজম। তো আমরা কিন্তু এই বিষয়টাকে প্রথম প্রথম একটু সাপোর্ট করি,
কিন্তু যদি আমরা বিবিসিকে দেখি, বিবিসির নিউজের অ্যাঙ্গেল দেখেন, আমার একটা সংবাদের কথা মনে আছে, আমি যখন ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করি তখন একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল আমেরিকায়, সেখানে 7 জনের মতো মারা গিয়েছে। তো সংবাদটা কোনো দুর্বলতা, প্লেন ক্রাশের জন্য কারো কোনো দায় দায়িত্ব না দিয়ে, কোনো দুর্বলতার কথা, নেগেটিভ কোনো কথা না বলে, বিমান দুর্ঘটনায়, প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট, সম্ভবত ওবামা ছিল বোধহয়। তো দেখেন, অর্থাৎ ওই যে ক্রাশ হয়েছে, ক্রাশ হওয়ার কারণে আপনি যে ক্ষোভ ঝাড়বেন, কিছু বলবেন, তার আগেই তারা সংবাদ দিচ্ছে, তার পাশে প্রেসিডেন্ট দাঁড়িয়েছে, ওইটা দিয়ে সংবাদ শুরু। এই যে নিউজের, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য এই বিবিসির একটা মান আছে, মানে স্ট্যান্ডার্ড আছে নিউজে, সেটি হচ্ছে যে এই এলাকার নিউজগুলোকে নেগেটিভ নিউজ বেশি দিতে হবে এবং একে অপরের সঙ্গে বাদ বিবাদ সংঘাত লাগাতে হবে, মানুষ এগুলো খায় বেশি। অর্থাৎ নিউজ কিভাবে জনপ্রিয় করবে সেই থিওরি দিতে গিয়ে তারা এই কাজটা করে। তো যে কারণে এই বিবিসি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা এই আল জাজিরাতে কাজ করতে এসে সৌদির বিরুদ্ধে প্রথম নিউজ করে ফেললো, এবং এমন এমন সব নিউজ করেছে যে নিউজগুলো আসলে সৌদি নিজেও সামাল দিতে পারছিল না, সৌদি সরকারও সামাল দিতে পারছিল না। তো আপনি যদি নিজের একটা সংবাদ মাধ্যম করেন, যে সংবাদ মাধ্যম প্রথমে আপনাকেই উৎখাত করার চেষ্টা করে, তাহলে সেই সংবাদ মাধ্যম কার হাতের পুতুল, এটি ভাবতে হবে। তখন আল জাজিরার বরাদ্দ বাতিল করা হয়, আল জাজিরার প্রশিক্ষণ বাতিল করা হয়, আল জাজিরা পুরো প্রজেক্ট বাতিল করে দেয় সৌদি আরব, এবং সেটি তখন চলে যায় কাতারের হাতে। এবং কাতার এখন এই আল জাজিরাকে যেন তেন ভাবে সৌদি আরবের বিরুদ্ধে ব্যবহার করছে। এবং আমরা দেখছি আল জাজিরা শুধু সৌদি আরবের বিরুদ্ধে নয়, বরং সেই বিবিসির প্রশিক্ষণ নেওয়া আল জাজিরার সাংবাদিকরা বাংলাদেশ নয়, সারা বিশ্বেরই এমন সব নিউজগুলো করে যে সংবাদগুলো ওই রাষ্ট্রের সরকার বিরোধী, অর্থাৎ তাদের প্রধান নিউজ ফিড হচ্ছে সরকার বিরোধী নিউজ। জনগণের পক্ষে থাকে, জনগণের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করে, সরকার জনগণের প্রতি আগ্রাসী হয়, জনগণ গণহত্যার শিকার হয় এবং নিউজের কাটতি বাড়ে, এবং আল জাজিরা জনপ্রিয় হয় যেহেতু তারা জনগণের পক্ষে। কিন্তু কোথাও আমরা দেখিনি যে আল জাজিরা ওই বিবিসিকে অনুসরণ করে কোনো রাজনৈতিক পরিস্থিতিকে স্ট্যাবল করার চেষ্টা করছে। সো আপনারা আল জাজিরাকে ভালোও বলতে পারেন, আবার এটি তাদের ওই বিবিসির ষড়যন্ত্রের বা বিবিসির মিডিয়ার ষড়যন্ত্রের অংশ ভাবতে পারেন। সারা বাংলাদেশে আপনি যত মিডিয়া কর্মী পাবেন তারা মোটামুটি এই বিবিসির, এই আল জাজিরা, এই ইন্টারন্যাশনাল কিছু মানে নিউজের যে বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য যে ধরনের তাদের মেকানিজম কিংবা এথিক্স, সেটাকেই ফলো করে। কোনো একটি রাষ্ট্রকে বাঁচাবার জন্য তারা মনে করে সরকার পতন মানে রাষ্ট্রকে বাঁচানো, জনগণের পক্ষে কথা বলা। তো এই যে নীতি, এই নীতি কিন্তু নিউজ মাধ্যমগুলো মোটামুটি ফলো করে, যদি টাকা পায় কিছুদিন চুপ থাকে, তারপর আবার শুরু করে। তো এই কারণে যদি জামাত এই মুহূর্তে টেলিভিশন বা কিছু কোনো মিডিয়াম তৈরিও করে, সেটি যে ইসলামের পক্ষে কিংবা জামাতের পক্ষে খুব ভালো ভূমিকা রাখবে তেমন সুযোগ নেই, কারণ আপনার সোর্স সব ইহুদিদের। আপনি নিজে একটি নিউজ, এমন নিউজ দিবেন, আমরা দিগন্ত টেলিভিশন নিউজের সময় দেখতাম যে আমরা কোনো নিউজ দেওয়ার পর আমাদের ওখানে যতগুলো মনিটরিং এর টেলিভিশন থাকতো আমরা দেখতাম যে আর কেউ দিছে কিনা, না হলে আমাদের ভয় লাগতো। কেন লাগতো? কারণ এই টেলিভিশন বন্ধ করে দেওয়া হবে। শেষ পর্যন্ত সেই ভয়ের জয় হয়েছে, সেই টেলিভিশন বন্ধই করে দেওয়া হয়েছে। একদিন সত্যের পক্ষে সম্পূর্ণরূপে অটল থেকে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে। আবার কোনো মিডিয়া আসবে, সেটিও এইভাবে বন্ধ হয়ে যাবে, পরের দিনই বন্ধ করে দেওয়া হবে, শাটডাউন করে দিবে, মুখ দিয়ে বলবে শাটডাউন, এসে শাটডাউন করে দিয়ে চলে যাবে। কোনো আইন নীতিমালা কোনো মিডিয়া দিগন্ত মিডিয়ার পক্ষে কথা বলেনি, কারণ এগুলো আসলে কোনোটাই গণমাধ্যম নয়, এগুলো চাকর বাকররা চালায়, চাকরি করে এরা। এদেরকে যদি গার্মেন্টস চাকরি দেওয়া হয় তাহলে এরা একটু বেতন বাড়ায় দিলে গার্মেন্টসে চাকরি করবে। এদেরকে যদি সুইপারের চাকরি দেওয়া হয় এই সাংবাদিকদেরকে, তারা তাও চাকরি করবে, কারণ এইসব সাংবাদিক কোনো নীতির তোয়াক্কা করে সাংবাদিকতা করে না। কেউ যদি একটু নীতির তোয়াক্কা করছে তাকে সাইড আউট করে দেওয়া হবে, বাদ দিয়ে দেওয়া হবে। আপনারা দেখেছেন এখন টেলিভিশন থেকে 4 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে স্রেফ ফেসবুক আইডি দেওয়ার জন্য। একজন সাংবাদিক সে তার মনের কথা ফেসবুকে লিখতে পারবে না? তাহলে কোথায় আছে বাংলাদেশের সাংবাদিকতা? যেখানে সাংবাদিকতা নেই, প্রফেশনালিজম নেই, যেখানে মিডিয়ার জন্য কোনো পরিবেশ নেই, আপনি সেখানে আবার জামাতকে বলছেন মিডিয়া করতে। আমি বলবো মিডিয়া নয়, মিডিয়া যেহেতু অসত্য সংবাদ এবং মেলাফাইট সংবাদ এবং বিভ্রান্তি ছড়ায়, মিডিয়ার চেয়ে জামাত ইসলাম বা ইসলামী শক্তির প্রয়োজন কোরআন বিতরণ করা, এবং তাদের উচিত এই তথ্যটা মানুষকে জানানো যে মিডিয়াকে আপনারা বিশ্বাস করবেন না। জামাতেরও এখন দেখেছি মিডিয়া প্রীতি ব্যাপক, তারা এই ব্যাপারে ব্যাপক খরচ টরচ করছে। আসলে যেটা দরকার সেটা হচ্ছে মিডিয়ার প্রতি মানুষকে মিডিয়া বিমুখ করা, কোরআনের প্রতি আগ্রহী করে তোলা। একমাত্র সত্য সংবাদ কোরআন। আর এখন মানুষ মিডিয়ার সংবাদকে কোরআনের চেয়ে বেশি সত্য মনে করে। হ্যাঁ, অমুক মিডিয়ায় পাইছি, মিনিস্ট্রি মিডিয়ায় পাইছি, লিঙ্ক দেন।
একটা সত্য কথা বললো বলে লিঙ্ক দেন, মানে মিডিয়ার লিঙ্ক থাকলে সেটা সত্য, তা না হলে সত্য না। এই যে মানুষের মেন্টালিটি তৈরি করেছে মিডিয়া, এই মিডিয়াকে আপনার এখনই মানুষের এই কলিজা থেকে, এই মন থেকে দূরে সরাইতে হবে। মিডিয়া এমন একটা জায়গা তৈরি করে ফেলেছে, এটাই মূলত আসলে মানুষের মনের ভিতর স্টেট তৈরি করে ফেলেছে, একটা ডিপ স্টেট যেটা বলি সেটা হচ্ছে এই স্টেট। মিডিয়া এখন চাইলে সত্যকে সত্য, মানে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে পারে, সাদাকে কালো, কালোকে সাদা বানাতে পারে। কারণ আপনি মিডিয়াকে বিশ্বাস করেন। আপনার বিশ্বাস শুধুমাত্র কোরআনের উপর যদি থাকতো, আপনি মুসলমান হিসেবে যদি মানে যদি কোরআন ছাড়া অন্য কিছুকে অকাট্যভাবে বিশ্বাস না করতেন, তাহলে মিডিয়া আপনার উপর, আপনার ব্রেইনের উপর এই গেমটা খেলতে পারতো না। আমি বলবো জামাতকে মিডিয়া করতে হবে এমনটি নয়, আপনি মিডিয়া থেকে দূরে সরে থাকেন। আপনি মিডিয়াকে বিশ্বাস করা থেকে দূরে থাকুন। আপনি কোরআনকে বিশ্বাস করে মিডিয়ার খবরকে যাচাই বাছাই করতে শিখুন। আপনি যদি যাচাই বাছাই করতে শেখেন, তাহলে মিডিয়া আপনাকে নিয়ে আর গেমটা খেলতে পারবে না। সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।